আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স। আজকে ফ্রি কোর্সের ক্লাস হবে হচ্ছে ৬ষ্ঠ পর্ব। এই পর্বে তোমরা দেখবে যে কেস আর কারক। এই কেস আর কারকটা সবার যে কঠিন বা সবার যে সহজ তা না। বেসিক টু অ্যাডভান্স গ্রামাটিক্যাল জানতে গেলে অবশ্যই আমাদের কারক বা কেস সম্পর্কে আমাদের জানতে হবে। তো কেসটা কাকে বলে এটা তোমাদের মাস্ট বি খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো তোমাদের সিলেবাসের ভিতরে কেস থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তোমাদের এক্সটার্নাল বিষয়গুলো করতে গেলে অবশ্যই এই বিষয়গুলোর বিষয়ে ন্যূনতম ধারণা থাকতে হবে। তো কেস কাকে বলে? কেস হচ্ছে নাউন প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করার জন্য যে মানে সাবজেক্ট ব্যবহার করা হয় বা যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে মূলত বলা হয় কেস। কেসকে মূলত কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। তোমরা অলরেডি দেখতেছো কেস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস। প্রত্যেকটার ডিসক্রিপশন আছে আলাদা আলাদা, প্রত্যেকটার কাজও আছে আলাদা আলাদা। মেবি তোমরা জানো যে নমিনেটিভ কেস কাকে বলে। নমিনেটিভ কেস হচ্ছে মূলত সাবজেক্টিভ কেস বা এটা সাবজেক্ট রূপে থাকে। কিভাবে সাবজেক্ট রূপে থাকে? আমরা প্রত্যেকটা কেসের বাংলা কারক জানবো। হ্যাঁ, তো তোমরা জানো যে সাবজেক্ট হচ্ছে কোনটা? কোনো সেন্টেন্সের যে কাজ করে থাকে, অর্থাৎ কারক মানে কি, মানে যে কাজ করে থাকবে। ধরো আমি ভাত খাই, কে ভাত খায়? মাস্ট বি আমি খাই। তাহলে আইটা হচ্ছে কি তার নমিনেটিভ কেস। আর ভাত কে খায়? আমি। আমি কি খাই? ভাত। তো আইটা হচ্ছে কি তার নমিনেটিভ কেস বা সাবজেক্ট। তো আমি তোমাদের প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট দেখাবো। তোমাদের 4টা বিষয় যদি ধারণা থাকে তাহলে আমরা আপাতত একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয়টা কি? তো দেখবো সেটা হচ্ছে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসটা হচ্ছে কি? নেমিং কেস। নেমিং কেস বলতে সাধারণত কোনো সেন্টেন্স যখন গঠন করব আমরা, তখন সেই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট রূপে সাধারণত কোনো কিছু নাম থাকবে। যেমন ধরো একটা কাউ, একটা জীবজন্তুর নাম গরু, তাহলে দ্য কাউ এখানে ভার্ব হিসেবে গিভ ইউজ করা হয়েছে। সেম কন্ডিশন এখানে শি, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে গোস, বি নাও হচ্ছে একটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে ক্যান সুইম, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্ব। তো প্রত্যেকটা সেন্টেন্সে মাস্ট বি আমাদের কি করতে হচ্ছে? সাবজেক্ট আছে। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে। এই সাবজেক্টকে আমরা সাধারণত মানে নমিনেটিভ কেসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তবে এই 3 ভাগটা আমাদের খুব বেশি কাজে লাগে না। তোমরা এটাকে ঠিক রাখো, দেন হয়ে যাবে। তবে নমিনেটিভ কেসের কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো মাস্ট বি তোমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে সাধারণত কোনো মানে কেসের মানে নাউন যদি থাকে, কি থাকে? নাউন, অর্থাৎ কোনো কিছু নাম যদি বোঝায় তাহলে তার প্রথমে দা দিয়ে সেন্টেন্সটা গঠন করতে হবে। দেখো দ্য কাউ, এই যে কাউ একটা গরু, এই যে গরু, কাউয়ের সামনে দা ব্যবহার করা হয়েছে। এইরকম অহরহ তোমাদের কি থাকবে? এক্সাম্পল দিতে পারো। এরপরে তোমরা ইউজ করতে পারো কি, যে যদি ইনফিনিটিভ ভার্ব থাকে ইনফিনিটিভ ভার্ব, তো সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট রূপে ব্যবহার করা হবে। ভার্বকে কি করতে হবে? সাবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। যেমন টু
ইরোর হিউম্যান। তাহলে এই যে টু ইরোর ইজ হিউম্যান, এখানে এই যে টু সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। তারপরে আরো থাকতে পারে কি টু ফরগিভ, টু ফরগিভ, টু ফরগিভ ইজ ড্রাইভ, ইজ ড্রাইভ। এই যে টু ফরগিভ, এখানে টু ফরগিভ যে অংশটা আছে এটা সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। তোমাদের এই যে এই সেন্টেন্সগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলে তোমরা এই জিনিসগুলো মোটামুটি কেসটার যে নমিনেটিভ কেস এই বিষয়গুলো ধারণা পাবে। এরপরে অনেক সময় জিরান্ট যে ভার্ব হিসেবে ব্যবহার করা, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। জিরান্ট কাকে বলে? সাধারণত কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সাবজেক্ট রূপে আগে ব্যবহার করা হয়। এইটাই হচ্ছে তোমাদের নমিনেটিভ কেসের আরেকটি উদাহরণ। যেমন ধরো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হেলথ, এই যে এখানে দেখো ওয়াকিং জিরান্ট সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। যদি বলি সুইমিং, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, তাই না? এক্সারসাইজ। তাহলে এই যে আমাদের মেইনলি যে সুইম ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই যে সেন্টেন্সগুলো জিরান্ট হিসেবে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ। এরপরে আমি যদি আরো বলি ভার্বাল নাউনকে ভার্বাল নাউন, ভার্বাল নাউন কোনগুলো? ধরো রিডিং, ড্রিঙ্কিং, এগুলো হচ্ছে কি তোমাদের ভার্ব। বাট এই ভার্বাল নাউনগুলোকে আমরা সাধারণত কি করি? সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দ্য রিডিং অফ নভেল, দ্য READING, রিডিং অফ novel is interesting, interesting। তাহলে এই যে দ্য রিডিং, এই যে এগুলোকে বলা হয় কি ভার্ব না? এগুলোকে বলা হয় ভার্ব। সুতরাং এই ভার্বাল নাউনগুলোকে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়। তো এইটাও হচ্ছে কি সাবজেক্ট, নমিনেটিভ কেস। এরকম আরো কিছু সেন্টেন্স থাকে, অনেক সময় ফ্রেশ ব্যবহার করা হয়, টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। সো সামহাও আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি যে এগুলোর অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। তো অনেকগুলো এক্সাম্পলের জন্য আমাদের অবশ্যই শব্দ ভান্ডার জানতে হবে। শব্দ ভান্ডারগুলো আমরা জানলে এখান থেকে আমরা ভালো যে মানে এক্সাম্পলগুলো পাবো সেগুলোকে আমরা কাজে লাগাবো। তো তোমরা যদি নমিনেটিভ কেসের এই বিষয়গুলো জানতে পারো, তাহলে আমরা এখন পরবর্তী কেসটাতে চলে যাই। এখন আমরা আলোচনা করব অবজেক্ট কেস। তো মেইনলি অবজেক্ট কেস কাকে বলে এই জায়গাটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। অবজেক্ট কেস হচ্ছে ওই সকল কেস যা সাধারণত নাউন প্রোনাউনের ভার্বের প্রিপজিশন রূপে কাজ করবে। প্রিপজিশন অর্থাৎ পূর্বে অবস্থান করবে, ভার্বের প্রিপজিশন হিসেবে কাজ করবে। তো এই অবজেক্টকে মূলত 8 ভাগে ভাগ করা হয়। তা 8 ভাগে আমি 8টা এক্সাম্পল দিয়েছি যাতে করে তোমাদের জন্য খুবই সিম্পলিফাই করা যায় এবং সহজে বোঝানো যায়। মূলত একই সেন্টেন্সে আমরা অনেক সময় দেখি কি অবজেক্ট দুইটা থাকে, একটা হচ্ছে সাবজেক্ট মানে মূল ভার্ব কোন ব্যক্তি, আরেকটা থাকে হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে বস্তুবাচক। এখন যদি কথা ব্যক্তি এবং বস্তুবাচক দুইটাই থাকে,
তখন আমি যদি বস্তুবাচকটা ধরে নেই সেটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট, আর যদি আমি ব্যক্তিবাচক ধরে নেই সেটাকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ফর এক্সাম্পল, আই গিভ মি আ পেন। এখানে দেখো মিটাও হচ্ছে একটা অবজেক্ট, এই পেনটা একটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমি অবশ্যই এই পেনটাকে বলবো কি ডিরেক্ট অবজেক্ট, আর এই যে মিটাকে বলবো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে কি ডিরেক্ট। মেইনলি এই জিনিসটাই হচ্ছে বোঝার ছিল। যদি এটাও এক্সাম্পল দেখি, মাই ফ্রেন্ড লেন্ট মি আ বুক। এই যে আ বুক ছিল এটা ডিরেক্ট অবজেক্ট, আর এই যে মি যেটা ছিল এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। দ্যাট মিন এইটা যদি তুমি বুঝতে পারো, তারপরের স্টেপটা দেখো 3 নাম্বার অবজেক্টটা। 3 নম্বরে বলছে দ্য ইলেক্টেড হিম। এই অবজেক্টটার বৈশিষ্ট্য হচ্ছে কোনো সেন্টেন্স যখন আমার সম্পূর্ণ হবে, হওয়ার পরে যে এক্সটার্নাল বা অতিরিক্ত অংশ থাকে, সেই অতিরিক্ত অংশটাকে মূলত বলা হবে ফ্যাক্টাটিভ অবজেক্ট। ফ্যাক্টাটিভ অবজেক্টের বৈশিষ্ট্য হচ্ছে মানে এক্সটেনশন বিষয়টা নেওয়া। এক্সটেনশন কেন এই জায়গায় বলতেছি, দ্য ইলেক্টেড হিম, দে ইলেক্টেড হিম, তারা আমাকে কি করলো সিলেকশন করবো বা নির্বাচন করলো, নির্বাচিত করলো। সেন্টেন্সটা শেষ করলেও আমার কোনো সমস্যা নাই। এখন কিসের জন্য সিলেকশন করলো? চেয়ারম্যানের জন্য। তার মানে এই যে চেয়ারম্যান অংশটা হচ্ছে তোমার ফ্যাক্টাটিভ অবজেক্ট। আই মিন তোমরা এখানে বুঝতে পারছো যে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলতে পারি। আর এই যে চেয়ারম্যান অবজেক্টটা আমরা কখনোই ইনডাইরেক্ট অবজেক্ট বলতে পারি না, কারণ এটা কোনো বস্তু নয়, এটা অতিরিক্ত অংশ চেয়ারম্যান, এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টাটিভ অবজেক্ট। এই জায়গাটা যদি তোমরা বুঝে থাকো, তারপরে আমরা হচ্ছে দেখব কনজুগেট অবজেক্ট। এই যে এই অবজেক্টটার কাজকে দেখো, তোমরা যদি এক্সাম্পলটার দিকে লক্ষ্য রাখো, তাহলে হি ড্রিমেড, দেন এ গুড ড্রিম। এই যে গুড ড্রিম, এই যে গুড শব্দটা, ব্যাড শব্দটাও থাকতে পারে। এই যে গুড, বেস্ট, বেটার, ব্যাড, এই ধরনের যদি কি থাকে, মানে ভার্ব থাকে, এটা অবজেক্ট থাকে, তখন এই যে এই পুরো অংশটাকে মূলত নিয়ে বলা হবে কি কনজুগেট অবজেক্ট। এই অংশগুলো যদি তোমরা বোঝো, তারপরের স্টেপটা চলে যাও। আমাদের মেইনলি হচ্ছে রিফ্লেক্সিভ, আমরা পড়ছিলাম রিফ্লেক্সিভ, তাই না? এই যে রিফ্লেক্সিভটা কি, দেমসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ, এই শব্দ সেলফ যুক্ত বা সেলফ যুক্ত সেন্টেন্সটাকে বলা হবে কি রিফ্লেক্সিভ অবজেক্ট। অর্থাৎ আওয়ার সেলফ এখানে আছে, উই নো, আমরা জানি, আওয়ার সেলফ, এই যে এই সেন্টেন্সটা যখন থাকবে তখন আমরা এটাকে বলবো রিফ্লেক্সিভ অবজেক্ট। যে তারপরে হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, লাস্ট সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। অ্যাডভার্বিয়াল অবজেক্টটা হয় কি, যখন ভার্বের পরিবর্তে অবজেক্ট কোনো জায়গা, কোনো বস্তুর নাম, কোনো সময়ের নাম, কোনো অবস্থান বোঝায়, হ্যাঁ, কোনো গুণের নাম বোঝায়, তখন তাকে বলা হবে কি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। এক্স্যাক্টলি এখানে দেখা যাচ্ছে যে কোন একটা জায়গা, ঢাকা, আই লিভ ইন ঢাকা, ঢাকা, তারপর টাইম, তারপরে কেজি, তারপরে অন্যান্য এই সেকশনগুলো যখন থাকবে তখন বলা হবে কি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। আর এরপরে আর একটা ব্যতিক্রমী, সেটা হচ্ছে ডেটিভ অফ ইন্টারেস্টিং অবজেক্ট। ডেটিভ অফ ইন্টারেস্টিং অবজেক্টটা হচ্ছে সাধারণত যে সাবজেক্টের সাথে কোনো পার্সন শেষের দিকে লেগে এর ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে, তাকে সাধারণত ডেটিভ অফ ইন্টারেস্টিং অবজেক্ট। দেন টু, রিড, রাইট, উইথ। সুতরাং তোমরা এই অবজেক্ট সম্পর্কে যে
তোমাদের কনসেপ্টগুলো মানে ক্লিয়ার হয়ে গেল। এগুলো যদি তোমরা ধরে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে মানে পরীক্ষা দিবা তাদের জন্য খুবই সহজ হবে। ইংলিশটাকে ভয় করার একমাত্র উপায় হচ্ছে তোমাদের ডেইলি প্র্যাকটিস করা। শোনো, তোমরা যদি এই অবজেক্টটা বুঝে থাকো, আমরা শিখলাম কি নমিনেটিভ অবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্টিভ নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, আর হচ্ছে কি এরপরে শিখবো কি আমরা 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসটা কি? পজিটিভ কেস। তো পজিটিভ কেসটা কাকে বলে? পজিটিভ কেস সাধারণত তাকে বলা হয় সাধারণত যখন নাউন প্রোনাউনকে অ্যাপিস্ট্রফ নাউন অ্যাপিস্ট্রফ মানে ক্ষমা যেটা থাকবে তারপরে এস বা ইএস যুক্ত করে, তার আগেও এস বা ইএস যুক্ত করে কোনো সেন্টেন্স যখন গঠিত হয় তখন মূলত বলা হয় কি পজিটিভ কেস। ফর এক্সাম্পল তোমরা পজিটিভ কেস এখানে দেখতে পাচ্ছ দুইটা। দেখো এখানে বলছে কারিমস এই যে করিম, করিমটার সাথে এস লাগানো হয়েছে, যার কারণে এটা হচ্ছে অ্যাপস্ট্রাপ মানে দিয়ে তারপরে হচ্ছে এস দিয়ে পেন ইজ রেড। তাহলে এই যে পজিটিভ কোনটা হচ্ছে এই যে করিম। সেমন্ডেশন হিয়ার ইজ ইয়োর্স পেন, এই ইয়োর্সটা হচ্ছে পজিটিভ না কেস। এরকম অনেক শব্দ আছে যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত করে সাধারণত পজিটিভ গঠন করা হয়। আর সিম্পলিফাই হচ্ছে ফ্যাক্টরেটিভ কেস। ভোকেটিভ কেসটা হচ্ছে কি নাউনকে সাধারণত সম্বোধন করে কোনো কিছু বলা হয়ে থাকে, নাউনকে সম্বোধন করে। আচ্ছা, এই নাউনকে সম্বোধন করে, তবে ভোকেটিভ শব্দটার অর্থই হচ্ছে ডাকা। ঠিক আছে, ডাকা বলতে সাধারণত আমরা জিজ্ঞেস করি যে ডাকে কে, যেমন কামাল কাম হিয়ার, যেমন কাম হিয়ার কে আসবে? কামাল। এই যে কামালটা হচ্ছে কি অক্টেটিভ কেস। তারপরে বলছে ফ্রেন্ড লিসেন টু মি। আচ্ছা, এই যে বন্ধু শব্দটাও হচ্ছে কি ভোকেটিভ কেস, কারণ হচ্ছে লিসেন টু মি, কে আমাকে শোনে? ফ্রেন্ড, আমার বন্ধুরা, এই যে ফ্রেন্ডস। সো এগুলো হচ্ছে আমাদের ভোকেটিভ কেস। কেসের সংক্ষিপ্ত আলোচনা এটাই ছিল। আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে আর্টিকেল পার্টটা। তো সেই পর্যন্ত আজকে এটা শেষ করে দিলাম। এরপরে আমাদের আলোচনা দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো। আমি মিজান ভাইয়া চলে আসবো তোমাদের জন্য পরবর্তী চ্যাপ্টার নিয়ে, ইনশাআল্লাহ সেইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।